দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ, দিল্লি ঢাকা সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়। সোনিয়া পরিবারের সাথে একান্ত আলাপচারিতা। সাধারণ মানুষের নয়, আমলাদের সুযোগ সুবিধা নিশ্চিতের বাজেট বলছেন অর্থনীতিবিদরা। ঋণ খেলাপিরাই অর্থনীতি উদ্ধারের চেষ্টায় অভিযোগ সিপিডির। হারিস জোসেফের এনআইডি জালিয়াতি অনুসন্ধানে ইসির কমিটি। পাসপোর্ট নিয়ে তদন্তে দুদক। বেনজিরের দুর্নীতি তদন্তের সময়ক্ষেপণের কথা স্বীকার দুদক চেয়ারম্যানের। তারেককে বাদ দিয়ে কেন শুধু বেনজির আজিজের দুর্নীতির প্রশ্ন, ক্ষোভ ওবায়দুল কাদেরের। ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যা 7:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 4:45 নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশন থেকে রওনা দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জয়দীপ মজুমদার, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান শেষে রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী একান্ত বৈঠক করেন। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর গতকাল 2 প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়েছে। রাষ্ট্রপতি ভবনে অত্যন্ত উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। 2 প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 নেতা আশা প্রকাশ করেছেন বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। পরে 2 প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজ সভায় যোগ দেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। নয়াদিল্লির আইসিটি হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সৌজন্য সাক্ষাতে বন্ধু প্রতিম 2 দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তারা। নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের 2 দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক আরও গভীরে প্রতীত হবে। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, তার ছেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। সোনিয়া গান্ধী ও তার ছেলে মেয়ে রাহুল আর প্রিয়াঙ্কা বিকেলে আইসিটি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সরকার প্রধান তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় জাতির পিতার কন্যা শেখ হাসিনা গান্ধী পরিবারের সদস্যদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে আনুষ্ঠানিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে গান্ধী পরিবারের সদস্যদের সাথে আলোচনা করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ও গান্ধী পরিবারের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ভারতের সে সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্পর্কও ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান নেন ইন্দিরা গান্ধী। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, দেশে বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় বাজেটে আয় ব্যয়ের হিসেব মেলানো অসম্ভব। বাজেট ঋণের ফাঁদে পড়তে পারে বলেও আশঙ্কা তার। সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের মতে, কঠিন সময়েও বাজেটে সাধারণ মানুষের কথা না ভেবে নিশ্চিত করা হয়েছে আমলাদের সুযোগ সুবিধা। বাজেট নিয়ে সম্পাদক পরিষদ নোয়াবের সেমিনারে তারা এসব কথা বলেন। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। দেশের বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি রিজার্ভ বাড়ানোর বড় চ্যালেঞ্জের মধ্যে 6 জুন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট নিয়ে আনুষ্ঠানিক নিজেদের অবস্থান ব্যাখ্যা দিয়েছে সরকার। এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও পর্যালোচনা। রাজধানীতে সোমবার নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন নবের আলোচনায়ও উঠে আসে বর্ণ অর্থনীতিবিদের নানা মতামত। অর্থনীতি যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাতে বাজেট ব্যবস্থাপনার যে কোনো বিকল্পই সুখকর হবে না।
যে পরিমাণ নতুন দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে, ইতিমধ্যে পুঞ্জীভূত ঋণের সুদের পরিমাণ তার অর্ধেক। কাজেই এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বাজেটও, আমরা পুরো দেশকে দেউলিয়া হওয়ার কথা বলি, কিন্তু বাজেটও যে একটা ঋণের ফাঁদে পড়তে পারে সেটা সম্ভব, এবং সেটার একটা অসামরিক সংকেত এখনই দেখা যাচ্ছে। বাস্তবতা চিন্তা করে বাজেট প্রণয়ন করা হয়নি বলেও মনে করেন অর্থনীতিবিদরা। যেটা শুনেছেন সেটা হচ্ছে যে কালো টাকা সাদা করার 15% বনাম 30% সৎ করদাতা, এই অত্যন্ত অনৈতিক একটা যে পদক্ষেপ, সেখানেও আমরা সেই ইয়েটা দেখতে পাই যে আপনার শোনার যে অলিগারদের কথা, এই যে একটা অনেক গোজামি, আমি বলবো যে এই যে ম্যাথমেটিক্যাল একটা এক্সারসাইজ করার চেষ্টা, এবং এই চেষ্টাটা কিভাবে করা হয়েছে আপনারা যদি দেখেন খুব সূক্ষ্মভাবে, যে IMF এর যে শর্তগুলি সেটার সাথে মিল রেখেই কিন্তু করা হয়েছে, ওখানে যোগ বিয়োগ করে একদম স্ট্রেট ফরওয়ার্ড, এটার সাথে কোনো ধরনের অর্থনৈতিক বাস্তবতার কোনো চিন্তা করা হয়নি। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বাজেট ডিফিসিট ব্যাংক থেকে উঠতে পারে, আরে ব্যাংক তো এমনিতে বড় অবস্থা, এখানে জবাবদিহিতা নাই, মনিটরিং নাই, এবং যারা সরকারি কর্মচারী রুটিন জব করে। একটা ইনক্রিমেন্টাল বাজেটের সুবিধা হলো কাজ চাকরি করি আর না করি বেতন পাবো, চেয়ারের মধ্যে তোয়ালে ঝুলিয়ে সকালবেলা চলে যায় আর পুঁজিবাজারে দৌড়াদৌড়ি করে স্টক মার্কেট যায়, এই তবে বেতনই পাবো, বেতন বাড়বে। যে সরকার প্রশাসনিক ব্যয়, আমাদের রাজস্বের 42% চলে যাচ্ছে প্রশাসনিক ব্যয় শুধুমাত্র, এটা কি আমাদের জন্য অ্যাফোর্ডেবল? এই বাজেট, এই সরকারের যে কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, তার জন্য কি আমরা রাজস্বের 42% ব্যয় করব? আমাদের কি পাট মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয় এগুলো দরকার আছে? আপনারাই তো রপ্তানি করেন গার্মেন্টস, আপনাদের বস্ত্র মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় না। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন অরক্ষিত অবস্থা বলে মন্তব্য করেন বক্তারা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন বাজেট শুভঙ্করের ফাঁকিতে ভরপুর, ফাঁকা বলির বাজেট। তার অভিযোগ, ব্যাংকিং খাতকে খাদের কিনারে নিয়ে যাওয়া ঋণখেলাপি ও কর ফাঁকির পথ প্রদর্শকরা রাষ্ট্র ক্ষমতায় শক্তিশালী পদে থেকে অর্থনীতি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। দুর্নীতি সহায়ক বাজেটকে বেনজির মন্তব্য করে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নির্বাচনী ইশতেহারের বড় বরখেলাপ। জিয়াউল হক, সবুজের রিপোর্ট। জাতীয় বাজেটে অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি বিষয়ে সোমবার মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই আলোচনায় বিশেষজ্ঞরা জানান, প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় দেয়া বরাদ্দ খুবই কম। বাজেটে পরিতৃপ্তির ঢেকুর থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিক নির্দেশনা নেই। উল্টো ঋণ নিয়ে ঋণ পরিশোধের চাপ দিন দিন বাড়ছে। 22-23 অর্থ বছর আমরা দেখেছি, আমরা বিদেশি ঋণ শোধ করার জন্য আমাদের যে রাজস্ব আহরণ আছে এটা যথেষ্ট কুলায় নাই। আমরা প্রায় 25,000 কোটি টাকা আমরা ঋণ করে ঋণ ফেরত দিয়েছি। অন্য আলোচকরাও বলেন, ঋণের জন্য ব্যাংক নির্ভরতায় হোঁচট খাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। হুন্ডি এবং অর্থ পাচার নিয়ন্ত্রণের দিক নির্দেশনা না থাকায় বাজেটে উৎসাহিত হবে কালো টাকার মালিকরা। এনপিএল এর একটা বড় অংশ প্রভাব খাটিয়ে, যেটা আসলে এনপিএল বলা যায় নাকি আমি শিওর না, এটা আসলে লুট হয়ে গেছে এই টাকাটা। তো এই জায়গাটা বন্ধ করার জন্য পলিটিক্যাল গভর্নেন্স, ব্যাংকিং গভর্নেন্স, টেকনিক্যাল সলিউশন, তার কোনো কিছুই আমরা দেখিনি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবিত বাজেট দুর্নীতি সহায়ক। বাজেটে জনগণের টাকায় জনগণকে বঞ্চিত করা হয়েছে। একটি উচ্চাভিলাষী ফাঁকা বলির বাজেট, এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট, সংবিধান প্রতিপন্থী বাজেট। এখানে শুভঙ্করের ফাঁকিতে ভরপুর একটা বাজেট। ব্যাংকিং খাতে মানে যে খাদের কিনারায়, তার জন্য দায়ী যারা, বাংলাদেশে ঋণ খেলাপির পথ প্রদর্শক, বাংলাদেশে ব্যাংক জালিয়াতি লুটপাটের পথ প্রদর্শক, বাংলাদেশে কর ফাঁকির পথ প্রদর্শক, বাংলাদেশে অর্থ পাচারের পথ প্রদর্শক যারা, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যতম শক্তিশালী পক্ষ। তারাই নির্ধারণ করে দেয় ব্যাংকিং খাত কিভাবে উদ্ধার করা যাবে। সিপিডির অন্য গবেষকরাও বলেন, প্রস্তাবিত বাজেট নির্বাচনী ইশতেহারের সঙ্গে বৈষম্যমূলক।
সৎ আয়ের উপরে 30% আর 15% আপনি করবেন চুরি বাটপাড়ি করে করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না, এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরোধী, এটা তো হতে পারে না। বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ, তার নাম পাল্টে হয়েছেন মোহাম্মদ হাসান, আর তোফায়েল আহমেদ জোসেফ হয়েছেন তানবির আহমেদ তানজিল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনের জন্য সেনাপ্রধান ভাই আজিজ আহমেদ সুপারিশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। মিথ্যা তথ্য দিয়ে হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগ তদন্তে কমিটি করার কথাও জানালেন সিসি। এনআইডি জালিয়াতিতে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ডাটা এন্ট্রি অপারেটরদের দায় থাকতে পারেন বলেও দাবি তার। যিনি এনআইডি পাসটা করছেন উনি অপরাধ করছেন, কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে এই অপরাধ করার সুযোগটা সে পেয়েছে। কিন্তু তিনি যে নির্মল ব্যক্তিত্ব, আমরা তো সেটা বলছি না, কোনো সাফাই করি না, তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি। আরও কোন যেমন আবার কিছুদিন বলল যে বঙ্গবন্ধুর মোসলেউদ্দিনের ছেলেরা করেছে, এগুলো হঠাৎ করে 20-25 বছর পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসছে। হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে কাজী হাবিবুল আওয়াল তার মেয়াদকালে জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের পাশাপাশি সংকট নিরসনে আবারও সংলাপের উপর জোর দেন তিনি। এনআইডি যদি চলে যায় সেটা নিয়ে আমাদের কোনো, চলে গেলে অবশ্যই চলে যাবে, আইন হয়েছে, এটা রাষ্ট্রের ব্যাপার, সংসদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু যদি কালকে আইন করে বলা হয় নির্বাচনের দায়িত্বটা হোম মিনিস্ট্রিতে চলে যাবে, তাহলে পরশুই আমি পদত্যাগ করব। কারণ নির্বাচনের দায়িত্ব যদি সংসদ আইন করেও বলে না এখন থেকে নির্বাচনের দায়িত্বটা পালন করবে হোম মিনিস্ট্রি, সেটা তো আমি মানব না, তাহলে তারপর পরক্ষণেই আমাকে দায়িত্ব থেকে ইস্তফা দিতে হবে। এ সময় সিসি জানান, উপজেলা নির্বাচনে 36.45% ভোট পড়েছে। উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে এবার হয়নি, স্থানীয়ভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়েছে, যদিও আড়ালে অন্তরালে আবডালে দলীয় প্রভাব বা চরিত্র স্পষ্ট ছিল। ধন্যবাদ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কমিশনার বিদেশে থাকায় সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি তদন্তে সময়ক্ষেপণ হয়েছে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মাইনুদ্দিন আব্দুল্লাহ। বলেন, একদিনের ছুটির মাঝেই ব্যাংক থেকে টাকা তুলে নেন বেনজির। জিজ্ঞাসাবাদের সময় বাড়াতে তিনি অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে দুদকে আবেদন করেছেন বলছেন সংস্থাটির চেয়ারম্যান। এদিকে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমেছে দুদক। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কিছুটা উত্তেজিত হয়ে যান দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। আপনারা এটা খোঁচাইতেই থাকবেন। দুই বাহিনীর প্রধানদের অঢেল সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনের পর কিছুটা নড়েচড়ে বসে দুদক। তবে দুদকের ডাকে হাজিরা দেননি সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের 3 সদস্য। তাদের পরবর্তী জিজ্ঞাসাবাদের তারিখ দিয়েছে দুদক। কে আবেদন করেছেন বেনজির পরিবারের হয়ে তা নিয়ে ধোঁয়াশা দেখা দিলেও নীরব দর্শক বনে যায় দুদক। এ বিষয়ে অবশেষে মুখ খুললেন সংস্থাটির প্রধান। আবেদন আমাদের গেটে দিয়ে গেছে জনৈক ব্যক্তি, তার নাম পরিচয় আমরা জানি না। কোন আইনে দুদক এমন সিদ্ধান্ত নেয় জানতে চাওয়ায় ক্ষেপে যান দুদক চেয়ারম্যান। পরে জানান, দুদকের কমিশনার দেশের বাইরে থাকায় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে সময়ক্ষেপণ হয়েছে। কমিশনার তদন্ত মহোদয় চিকিৎসার জন্য ভারতে ছিলেন। এপ্রিলের 6 তারিখে উনি গেছেন দেশে। আমরা 3 জন একত্রিত হইতে পারি নাই। উনি আসছেন 17 তারিখ দিবাগত রাতে, যেটা 18 তারিখ পরে। 18 তারিখ আমরা 3 জন একত্র হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাঝখানে 22 মে বোধহয় বন্ধ ছিল, মাঝখানে একদিন গ্যাপ ছিল, পরদিনই আমরা ফ্রিজ করেছি। আর আপনারা বলেন তার টাকা দুদক তার টাকা উঠাই দেওয়ার সুযোগ করে দিছে, তারপরে লোক দেখানো এটা ফ্রিজ করেছে। এদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদের খোঁজ নয়, তার দুই ভাই হারিস জোসেফের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানেও নেমেছে দুদক। তার দুই ভাই
মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে। এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর 2 হলো ন্যাশনাল আইডি কার্ড নিছে। তো এটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিছি। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা গণমাধ্যমে না আসায় সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, প্রতিষ্ঠা বার্ষিকীর ইস্যুতে ব্রিফিংয়ে শুধু বেনজির ও আজিজের দুর্নীতির কথাগুলোই প্রাধান্য পায়। দুপুরে দলের হীরক জয়ন্তী উপলক্ষে ধানমন্ডিতে সভা শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। জানান, প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। সেখানে কে প্রতিপক্ষ তা বিবেচ্য বিষয় নয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলার সংসদ সদস্য এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কর্মসূচির খবর গণমাধ্যমে যথাযথ আসছে না বলে মনে করেন তিনি। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না। বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললেই ও দুজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দলের হীরক জয়ন্তী সারা দেশে উদযাপিত হবে। 23শে জুন বঙ্গবন্ধু ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন তিনি। আমাদের 21 তারিখে র্যালি থাকবে 3টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। আর 23 তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা। এরপর আমরা বিকেলে 3টা থেকে আমাদের আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যান। বিদেশি যারা কূটনীতিক আছেন বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। দেশে ফিরে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। উত্তর দক্ষিণ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট করছে ক্ষমতাসীনরা। তিনি বলেন, ভারতে যেভাবে জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারে, বাংলাদেশে তেমনটাই চায় বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী কৃষক দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিল তারা এখন আর নেই। এখন আওয়ামী লীগ লুটেরাদের দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। তো এই যে দেখুন, একজন আওয়ামী লীগের নেতা, তার উপলব্ধিটা এই হয়েছে যার জন্য সে রাজনীতি থেকে চলে গেছে। এটাই বাস্তবতা। আজকে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে। ভারতের নতুন সরকারের কাছে প্রত্যাশার বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব, যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষ কিন্তু 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম। সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের
সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, নতজানু হওয়ায় সীমান্ত হত্যা, পানি সমস্যার সমাধান করতে পারছে না ক্ষমতাসীনরা। যেখানকার পানি নিয়ে আমাদের প্রচুর সমস্যা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতনে ভয় পায় না, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন তুহিনের মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ঢাকা সংসদীয় আসন 6-এর ছাত্র দলের সাবেক নেতারা। হাতে হাত রেখে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, হাইকোর্ট জামিন দেওয়ার পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এসব জেল জুলুমে নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা ভয় পায় না। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারকে দিয়ে অর্থনৈতিক সহ কোনো সংকটেরই সমাধান হবে না, তাই অবিলম্বে পদত্যাগ করে বেগম জিয়াকে মুক্তি দিয়ে আলোচনায় বসে সংকটের সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণের জনতার মেয়র ইশরাক হোসেনকে হাইকোর্ট জামিন দেওয়ার পরেও নিম্ন আদালত তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। তবে এই সমস্ত জেল জুলুমে বিএনপির নেতা কর্মীরা ভয় পায় না, সবাই এখন অভ্যস্ত হয়ে গেছে। আমরা এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে যে আন্দোলন শুরু হয়েছে, আসুন এই আন্দোলন দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, গণতন্ত্রকে ফিরে আনি, মানুষের ভোটের অধিকার ফিরে আনি, তাহলে এই দেশের সমস্যার সমাধান হবে। এর আগে কোনো সমস্যার সমাধান হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এমপি আনার হত্যাকারীদের বিচারের দায়িত্ব ভারত সরকারের, কারণ হত্যার ঘটনাটি ভারতে হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এগুলো এমপি আনারের মরদেহ কিনা। রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, এই ঘটনার মূল মোটিভ কি এবং এই ধরনের ঘটনায় পুলিশ বাহিনীর কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডটি নিয়ে অনেক প্রশ্নই সামনে আসছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে উদ্বিগ্ন। এমন আচরণের কি কারণ হতে পারে সেটি উদ্ঘাটন করতে হবে। ঘটনাটি ইচ্ছাকৃত নাকি পারিবারিক ঝামেলার কারণে তদন্তের পর সঠিকভাবে জানানো যাবে। এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য কি করণীয় সবগুলি নিয়ে আমরা বসে এটা দেখব যে আমাদের কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা সেটাও আমরা দেখব। তাদের দেশে যেহেতু ঘটনা ঘটেছে, তারা তাদের আসামিকে তাদের ফেরত নেওয়া, তাকে বন্দি করার দায়িত্ব তাদের। আমি যতটুকু জানি ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রে আছে, সেই ক্ষেত্রে হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার পাবেন। আমাদের সঙ্গে নেই, ভারতের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা বন্ধু প্রতিম দেশ বলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আমাদের সব কাজেই তারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবেন। তদন্তের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমান কোনোদিন শেখ মুজিবুর রহমানকে হেয় করে সমালোচনা করেননি, বেগম খালেদা জিয়াও করেননি। বিকেলে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জিয়াউর রহমান উন্নয়নের রাজনীতি করে দেশকে উন্নত করতে চেয়েছেন। কর্মমুখর জীবনে বহু চ্যালেঞ্জ সাফল্যের সাথেও তিনি মোকাবেলা করেছেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের সভাপতিত্বে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকান্দের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন G9-এর সাধারণ সম্পাদক ডক্টর সায়ন্ত সাখাওয়াত হোসেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল ইসলাম। আশ্রয়ণ প্রকল্পের জমি সহ ঘর পেয়ে ভাগ্য বদলে যাচ্ছে উপকারভোগীদের। এ সময় যাদের আবাস ছিল অন্যের জমিতে খোলা আকাশের নিচে, তাদের বসতি এখন আধা
পাকা টিনশেড ঘরে। ছোট উঠানে কারো সবজির বাগান, কেউ পুষছেন হাঁস মুরগি, গবাদি পশু। লালমনিরহাটের একসময় সহায় সম্বলহীনদের ঘুরে দাঁড়ানো মানুষের গল্প জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব, ক্যামেরায় আল মাসুম সবুজ। লালমনিরহাটের আদিতমারি উপজেলার শতদল কুটির পাড় আশ্রয় কেন্দ্র। 10ম শ্রেণী পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে একসময় মা আলেয়া থাকতেন অন্যের জমিতে পলিথিনের ছাউনি দেয়া ঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া 2% জমি সহ ঘর উপহারে ভাগ্য ফিরে গেছে তার। পড়ালেখা অসুবিধা হইতো, বই ভিজে যেত, আমরা ভালো করে ঘুমাইতে পারতাম না। এখন আমাদের পাকা ঘর পাইছি, মাথার উপরে ছাদ আছে, এখন আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি, বিদ্যুতের আলো পাচ্ছি এবং ফ্যানের বাতাস পাইতেছি। এই সুন্দর ঘর পাওয়ার পর আমরা অনেক ভালো, অনেক খুশি। আমার সংসারে আমার 2 মেয়ে আছে, আর আমার মেয়ে বিয়ে দিছি, আর এই মেয়ে লেখাপড়া করতেছে কুমিল্লাতে গার্লসে। নিজের এক চিলতে জমিতে সবজি বা ফল উৎপাদনের এক জীবনের স্বপ্ন ছিল মাজেদার। এবার আশ্রয়নের ঘরের উঠোনে আম, কলা আর মরিচ চাষের সৌভাগ্য মাজেদার। সুপারির গাছ আঁকড়াইছি, সুপারির গাছ, ও যে মরিচ ক্ষেত, এইটু করছি। আবার তরকারি গাছ গাছছি, কয়েকদিন পরে যে আম গাছ গাছছি, একটা পেঁপের গাছ গাছছি, কলার গাছ গাছছি, আর দোকান দিছি। সংসার বাবা কৃষি কাম করি খাই বাবা, বেটা পুত্র নাই, ভাড়া পড়ে এখানে যে নাতনি আছে, নাতনি ধরিয়ে খাই। আদিতমারি উপজেলায় আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় 5ম পর্যায়ের 2য় ধাপে এবার 142টি ঘর পাচ্ছে ভূমিহীন পরিবার। 5ম পর্যায়ে 142টি ঘর আমাদেরকে এখানে প্রদান করবেন এবং প্রথম থেকে 5ম পর্যায় পর্যন্ত 882টি গৃহ প্রদানের মাধ্যমে, জমি গৃহ প্রদানের মাধ্যমে এই আদিতমারি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। মঙ্গলবার 18,566টি নতুন ঘর হস্তান্তরের মধ্য দিয়ে আদিতমারি সহ দেশের আরও 70টি উপজেলা হবে সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীন মুক্ত। হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন প্রায় অসম্ভব। আর এ কারণেই জমিসহ গৃহ প্রদানের পাশাপাশি ভূমিহীন এবং গৃহহীন মানুষদেরকে স্বাবলম্বী করতে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসাবে কখনো কৃষিকাজে উদ্বুদ্ধকরণ, কখনো পশুপালনে সার্বিক সহায়তার কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, লালমনিরহাট। রাজধানীর উত্তরায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার মেসার্স কাজী স্টিল এজেন্সির উদ্বোধন হয়েছে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ MGI এর অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড UCIL বাংলাদেশ প্রথমবারের মতো নিয়ে এলো এই ঢালাই স্পেশাল সিমেন্টে। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MGI এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র GM নাসিরুল আলম, সিনিয়র GM কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র DGM সুদীপ্ত রয়, DGM সেলস অ্যান্ড মার্কেটিং জিয়ারুল ইসলাম, মেসার্স কাজী স্টিল এজেন্সির স্বত্বাধিকারী কাজী তোফাজ্জল হোসেন ও কাজী তজরুল ইসলাম ও অন্যান্যরা। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ, দিল্লি ঢাকা সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়, সোনিয়া পরিবারের সাথে একান্ত আলাপচারিতা। সাধারণ মানুষের নয় আমলাদের সুযোগ সুবিধা নিশ্চিতের বাজেট, বলছেন অর্থনীতিবিদরা। ঋণ খেলাপিরাই অর্থনীতি উদ্ধারের চেষ্টায়, অভিযোগ CPDর। হারিস জোসেফের NID জালিয়াতি অনুসন্ধানের ইসির কমিটি, পাসপোর্ট নিয়ে তদন্তে দুদক, বেনজিরের দুর্নীতি তদন্তের সময়ক্ষেপণের কথা স্বীকার দুদক চেয়ারম্যানের। তারিককে বাদ দিয়ে কেন শুধু বেনজির আজিজের দুর্নীতির প্রশ্ন, ক্ষোভ ওবায়দুল কাদেরের। ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাই।